দুয়ারের দিকে, কারণ দক্ষিণবঙ্গের মানুষজন তো হাহাকার করছেন বৃষ্টির জন্য, কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গ একেবারে ভেসে যাচ্ছে। টানা ভারী বৃষ্টি, বাড়ছে বিপত্তি। ভুটান পাহাড় এবং সমতলে টানা বৃষ্টির জের সেখানে বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে। রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, কালজানি, ডিমা, শঙ্কর, রায়ডাক এই সব নদীগুলো তো ভারী বৃষ্টিতে একেবারে কখনো কখনো কোনো নদী বিপদ সীমার ওপর দিয়েও বইছে। কি পরিস্থিতি? দেখো সোনিয়া, ইতিমধ্যে জানিয়ে রাখি যে কালজানি যে নদী আছে আলিপুরদুয়ার শহরের পাশ দিয়ে বয়ে যায়, সেই কালজানি নদীতে কিন্তু আওয়ারলি স্টার্টস হচ্ছে, অর্থাৎ এই নদীটির জলস্তর এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ঘন্টায় ঘন্টায় এই নদীটিকে নজরদারি চালাচ্ছে সেচ দপ্তর। শুধু কালজানি নয়, জেলার ডিমা, কালজানি, শঙ্কোষ, রায়ডাক সমস্ত নদীতে কিন্তু সকাল থেকেই কিন্তু জল বাড়তে শুরু করেছে। এই জল বাড়ার মূল কারণ হচ্ছে যে পাহাড় এবং সমতল, ভুটান পাহাড় এবং সমতলে লাগাতার যে একসাথে বর্ষণ, এবং এই বর্ষণের ফলে যখন নদীর জল বেড়ে গেছে তখন কিন্তু শহর আলিপুরদুয়ার শহরও জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুরদুয়ার শহরের যে নিচু এলাকাগুলো, সেই নিচু এলাকাগুলোতে কোথাও এক হাঁটু জল, কোথাও বা কোমর জল জমে গিয়েছে। শুধু শহরের যে নিচু এলাকা নয়, শহরের যে নদীর চর এলাকা রয়েছে, সেই নদীর চর এলাকাগুলোতেও কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে পাম্প মেশিন কিন্তু বসানো হয়েছে, পাম্প মেশিন চালানো হয়েছে শহরের জল বাইরে বের করার জন্য। সোনিয়া। বেশ রাজকুমার, শুধু আলিপুরদুয়ার নয়, তারই পাশাপাশি জলপাইগুড়ি টানা ভারী বৃষ্টি, এবং সেই ভারী বৃষ্টিতেই বিপর্যয়। বিভিন্ন নদীতে যেরকম জল বাড়ছে, ডুয়ার্সে, ধূপগুড়িতে ডুডুয়া নদীর জল বাড়ার আশঙ্কা। ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি ফালাকাটা যোগাযোগকারী সাঁকো। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এই মুহূর্তে কি পরিস্থিতি? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু গতকাল রাত থেকে অঝরেই বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়েছে ধূপগুড়ি শহর সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, যার ফলে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু ধূপগুড়ি ব্লকের অন্তর্গত যে ডুডুয়া নদী, সেই নদীও কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। এর ফলে কিন্তু সমস্যায় পড়েছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত যে সাদুরঘাট এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা। শুধুমাত্র যে সেখানকার বাসিন্দা তেমনটা নয়, ধূপগুড়ি ব্লকের যে এলাকা রয়েছে সাঁকুয়া জোড়া 2 এবং ফালাকাটা ব্লকে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2, এই দুই গ্রামের বাসিন্দাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। কারণ এই দুই জেলার দুই গ্রামের বাসিন্দাদের একমাত্র যোগাযোগ মাধ্যম বলতে গেলে এই বাঁশের সাঁকো, আর এই বাঁশের সাঁকো ইতিমধ্যে কিন্তু জলের তোরে বেঁকে গিয়েছে। আর সেই বাঁশের সাঁকো কিন্তু যদি ভেসে যায় তাহলে সমস্যায় পড়বে প্রায় হাজার হাজার মানুষ। কারণ সেই এলাকার পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায় সবজি বিক্রেতারা যারা কৃষক রয়েছে তারা কিন্তু সকলেই এই বাঁশের সাঁকো ধরেই ধূপগুড়ি বাজারে আসেন, তাদের পণ্য বিক্রি করতে এবং অসুস্থরা চিকিৎসা করাতে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এই বাঁশের সাঁকোকে রক্ষা করতে কিন্তু দুই গ্রামের বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে সেই বাঁশের সাঁকোকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ নদীতে ভেসে আসছে কচুরি পানা, বিভিন্ন আবর্জনা, এবং সেই বাঁশের সাঁকো গোড়ায় জমে গিয়ে কিন্তু সেই বাঁশের সাঁকো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেঁকে গিয়েছে। এমনকি তার পাশে যে মাটি তাও ধুয়ে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু চিন্তার ভাব সেই গ্রামের বাসিন্দাদের। তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করেছিল যে এলাকায় একটি স্থায়ী সাঁকো তৈরি করে দেওয়া হোক অথবা কংক্রিটের ব্রিজ তৈরি করে দেওয়া হোক, যাতে দুই জেলার দুই গ্রামের দুই এলাকার মানুষ যেন যাতায়াত করতে পারে। কিন্তু কোন রকম ব্যবস্থা না হয়নি বলে তারা অভিযোগ করেন এবং তারা দাবি জানিয়েছে অবিলম্বে যেন এখানে একটি ব্রিজ করা হয়। আর প্রশাসন এই মুহূর্তে কিন্তু সেখানে পৌঁছায়নি বলে অভিযোগ করেছে। প্রশাসনকে সেখানে গিয়ে নজরদারির জন্য আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আর এই বাঁশের সাঁকো যদি জলের তোরে ভেসে যায় তাহলে সমস্যায় পড়বে দুই গ্রামের হাজার হাজার মানুষ। সোনিয়া। একেবারে রকি, অন্যদিকে বৃষ্টিতে ধূপগুড়ির বিভিন্ন এলাকাও জলমগ্ন, বিপর্যস্ত জলজীবন, এবং ডুয়ার্সের একাধিক নদীতেও তো জল বাড়ছে। সাঁকোর সমস্যা হচ্ছে 2-3 দিন থেকে যে ভারী বর্ষণ বৃষ্টি চলছে, ডুয়ার্সে বৃষ্টি, গোটা এলাকায় বৃষ্টি। সেই বৃষ্টির দরুনে এই যে বাঁশের ব্রিজটা দেখতেই পাচ্ছ, সেই বাঁশের ব্রিজ একদমই তলা নদীতে চলে যাচ্ছে, নদীর তলা নদীতে। সেই জন্য আমরা গ্রামবাসী উভয় মিলে এটাকে শেষ রক্ষার তাগিদে লড়াই করছি, কতটুকু কি করা যায়, কতটুকু সময় রাখা যায়। অন্যদিকে টানা ভারী বৃষ্টি আর তাতেই বিপত্তি। 10 নম্বর জাতীয় সড়কে ধস, জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস। কালিম্পংয়ের নিকুভি, ভালুকোয়ায় ধস। ধসে বাংলা সিকিম যোগাযোগ
ব্যাহত, জাতীয় সড়কে বহু গাড়ি আটকে রয়েছে। কি অবস্থা এই মুহূর্তে পার্থর কাছ থেকে জানবো। পার্থ, কি পরিস্থিতি? জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় তো বিপত্তি। পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছে এবং তাতেই নতুন করে ধস নেমেছে কিন্তু 10 নম্বর জাতীয় সড়কে। আর তার জেরে এই বাংলা সিকিম লাইফলাইন তা কিন্তু বন্ধ রয়েছে। তিস্তা বাজারের কাছে লিকুইফাই নতুন করে ধস নামায় জাতীয় সড়ক একেবারেই বন্ধ রয়েছে। তবে যে আরো এক জায়গা ধস নেমেছিল সকালের দিকে মিল্লি এবং রংপুর মাঝখানে, অর্থাৎ বাংলা সিকিম সীমানা রংপুর মাঝখানে ভালুখোলায় ধস নেমেছিল। সেই ধস ক্লিয়ার করা হয়েছে। অর্থাৎ কালিম্পং থেকে ছোট গাড়ি, পর্যটক বোঝাই গাড়ি, নিত্যযাত্রীদের গাড়ি কিন্তু কালিম্পং এবং গ্যাংটকের মধ্যে একমুখী যান চলাচল ইতিমধ্যে শুরু করছে। তবে শিলিগুড়ির সঙ্গে সিকিম এবং কালিম্পংয়ের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে। ঘুর পথে অর্থাৎ শিলিগুড়ির থেকে সেবক হয়ে গরুবাথান লাভা রোড ধরে গাড়ি যাচ্ছে কালিম্পং এর দিকে, আবার কালিম্পং থেকে মংসাং হয়ে গাড়ি পৌঁছাচ্ছে রংপুর। অর্থাৎ অনেকটা যেমন একদিকে ঘুরপথ তেমনি অনেকটা সময় লাগছে। এবং ইতিমধ্যে কিন্তু কালিম্পং জেলা প্রশাসন সেই নির্দেশিকা জারি করেছে 10 নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে এবং ধস ইতিমধ্যে একাধিক জায়গায় যেহেতু ধস নেমেছে আরো ধস নামার সম্ভাবনা রয়েছে। এবং সেই জন্যই কিন্তু সতর্ক কালিম্পং জেলা প্রশাসন এবং তারা নির্দেশিকা জারি করেছে ঘুর পথে যাতে যাত্রীবাহী গাড়ি, পর্যটক বোঝাই গাড়ি যাতে চলাচল করে। বেশ পার্থ, ওয়েদার আপডেটে নজর রাখবো, কারণ এতক্ষণ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। উত্তরবঙ্গের মানুষ এখন ভাবছে যে এই দুর্ভোগ তাদের কতদিন পর্যন্ত চলবে। আরো 5 দিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে, সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে এই দুর্ভোগটা আর কতদিন চলবে? কতদিন এই ভারী বৃষ্টির সতর্কতা? দেখো, এখনো মৌসুমী বায়ু অবস্থান করছে উত্তরবঙ্গে এবং এর পাশাপাশি বিহার থেকে একটি অক্ষরেখা রয়েছে। আর এই অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর অবস্থান এই জোড়া ফলাতে উত্তরবঙ্গে দুর্ভোগ চলবে। আরো 4-5 দিন অতিবৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3 জেলাতে অতিবৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা, 2 দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আগামী 48 ঘন্টায়। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা। এবং শুধু উত্তরবঙ্গ নয়, এই যে বিহার থেকে আসাম পর্যন্ত যে অক্ষরেখা একটি রয়েছে এর প্রভাবে সিকিম এবং আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার ফলেই ওপর থেকে যে নদীপথে জল আসবে তার ফলে উত্তরবঙ্গের তিস্তা, জলঢাকা, তোরসা সমস্ত নদীতেই একেবারে জলস্তর বাড়বে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ধস নামার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। অর্থাৎ যানবাহনের যে গতি সেটাও রুদ্ধ হতে পারে। বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা কমে আসবে বৃষ্টির কারণে। অর্থাৎ সব মিলিয়ে একটা দুর্ভোগ আরো 4-5 দিন চলবে উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশ্বজিৎ, অন্যদিকে দক্ষিণবঙ্গের মানুষ তারা ভাবছেন যে বর্ষা কবে আসবে। এখনো পর্যন্ত তো বর্ষা এলো না, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? গত কয়েকদিনে সেই সম্ভাবনা না দেখলেও আবহাওয়া দপ্তর বিজ্ঞানীরা বলছেন যে আগামী 3-4 দিনে এই বর্ষার অগ্রগতি হতে পারে। অর্থাৎ যেখানে থমকে আছে গত 31শে মে ইসলামপুরে পৌঁছেছিল, অর্থাৎ উত্তরবঙ্গে প্রায় 8 দিন আগেই বর্ষা নির্ধারিত সময়ের ঢুকে পড়েছিল, কিন্তু তারপরেই তার গতি রুদ্ধ হয়ে যায় এবং আগামী 3-4 দিনে সেই গতি পাবে মৌসুমী বায়ু, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের বাকি যে জেলা রয়েছে অর্থাৎ মালদা সহ নিচের দিকের যে অংশ সেখানেও এই মৌসুমী বায়ু পৌঁছে যাবে আগামী 3-4 দিনের মধ্যে। আবহাওয়াবিদরা যা জানাচ্ছেন তাতে বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা। তার আগে আজ এবং কাল যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, আগামীকাল থেকে আবহাওয়ার একটা পরিবর্তন হবে এবং প্রাক বর্ষার বৃষ্টি অর্থাৎ মেঘলা আকাশ, বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি, এই বৃষ্টি শুরু হতে পারে আগামী কাল বা পরশু থেকে দক্ষিণবঙ্গে। অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন এবং প্রাক বর্ষার বৃষ্টি শুরু এবং বুধবার নাগাদ বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এবার হাওড়ার দিকে নজর রাখবো, কারণ সেখানে দিনে দুপুরে খাল চুরি হয়ে যাচ্ছে। দিনের পর দিন আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে, সেখানেই তৈরি হচ্ছে বাড়ি, দোকান। স্থানীয়রা দাবি করছেন খাল সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন।
হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ড। এখানকার থানা মাকুয়া বকুলতলায় আস্ত একটা খাল ভরাট, আবর্জনা ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে। দিনে দিনে এই ভরাট করা অংশ দখল হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি, দোকান। আমরা এখানে বোর্ডিং করাতাম, স্নান করতাম, মাছ ধরতাম, পাস হতো। আগে ছিল এখানে কয়েকটা বাড়ি, এখন পুরো ভর্তি হয়ে গেছে। আন্দুল রোডের পাশে থানা মাকুয়া স্কুল। এখান থেকে নাজিরগঞ্জের গঙ্গা, প্রায় ১.৫ কিলোমিটার লম্বা খাল। একটা সময় এই খালের জল ব্যবহার করতেন স্থানীয়রা, পরে এলাকার জল নিকাশির কাজে বড় ভরসা হয়ে ওঠে। অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন সংস্কার করা হয়নি, উল্টে খালি হয়ে ওঠে ডাস্টবিন, ফেলা হয় আবর্জনা। এখন খাল শুকিয়ে খটখটে, বুঝিয়ে দেওয়া অংশ জবরদখল হয়ে যাচ্ছে। সেখানেই কেউ বাড়ি করে থাকছেন, কেউ দোকান করছেন। এর জেরে বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে। অভিযোগ, বিকল্প কোনো নিকাশি ব্যবস্থা না থাকায় তখন রাস্তায় জলে জল। স্থানীয়দের দাবি, এই খাল সংস্কারের দাবিতে হাওড়া পুরসভায় একাধিকবার ডেপুটেশন দিলেও কাজ হয়নি। বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে, রাস্তা পুরো ডুবে যাচ্ছে, খাল ভর্তি হয়ে পুরো। কি করবে, লোক থাকবার জায়গা নেই, এরকম বাস করছে, রয়েছে এইভাবে। পুরো বুঝে গেছে, সব জল বর্ষাকালে অনেকই অসুবিধা হয়। হ্যাঁ, ওইদিকে যত আছে সব খালের মধ্যে আছে। অনেকজন এইছে, দেখে দেখে চলে গেছে, কাজ আর হচ্ছে না। যদি কেউ জবরদখল করে তাহলে তো আমরা আইনানুগ ব্যবস্থা নেব, তার জন্য তাকে ওখান থেকে তুলে দেওয়া হবে, সে যেই হোক। এবং একই সাথে আমরা ইরিগেশনকে রিকোয়েস্ট করব যে খালের দৈর্ঘ্য দেখে তারা যত শীঘ্র সম্ভব সেই খালের সংস্কার করার জন্য এইচএমসির পক্ষ থেকে গিয়ে ওখানে আমরা ইন্সপেকশন করে এবং যারা ওখানে এনক্রোচ করছে দরকার হলে আমাদের প্রশাসনের সাহায্য নিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই খালই একমাত্র এই গোটা এলাকার নিকাশি ব্যবস্থাকে সাজিয়ে রাখতো। আর এই জবরদখলকারী এবং খাল অপরিষ্কার হওয়ায় সমস্যায় প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষজন। কবে হুঁশ ফিরবে প্রশাসনের, তাই এখন নজরদারিতে আর আশায় বসে রয়েছে বকুলতলার মানুষজনেরা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা, হাওড়া। মুড়িগঙ্গা নদী বাঁধে ভাঙন কাটা, নদী বাঁধে একটু একটু করে নামছে ধস। বাঁশ দিয়েই সেই বাঁধ সারানোর কাজ করছে সেচ দপ্তর, তাতেও আতঙ্ক কাটছে না নদী পাড়ের বাসিন্দাদের। নামখানার নাদা ভাঙা চায় পাকাপোক্ত বাঁধ। মে মাসে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল, ক্ষতিগ্রস্ত হয় মুড়িগঙ্গার নদী বাঁধ। দক্ষিণ ২৪ পরগনার নামখানার নাদাভাঙা গ্রামে প্রায় ৭০ ফুট বাঁধে ধস নামে। সেই বাঁধ সারানোর কাজ করছে সেচ দপ্তর, বসানো হচ্ছে বাঁশ, কিন্তু ভয় কাটছে না নদী পাড়ের বাসিন্দাদের। আমাদের তো চড়ার কাছ থেকে নাদাভাঙা গ্রাম ছিল, আচ্ছা, ভেঙে 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 এই পর্যন্ত এসেছে। বহু লোকের ঘর বাড়ি ছিল, সব ভেঙে ভেঙে চলে গেছে। দেখলাম তো একটা অস্থায়ীভাবে কাজ হচ্ছে, এটা কি থাকবে? না, থাকবে না। এই তো এই কটালে একটা দুটো জোয়ারে ভেঙে যাবে। স্থায়ীভাবে কোনো ঘর বাড়ি বা চাষবাস করা যাচ্ছে না, আর খুব কষ্টে থাকি। নাদাভাঙার পাশ দিয়ে বয়ে গিয়েছে মুড়িগঙ্গা। বারবার এই গ্রাম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে, ভেঙেছে নদী বাঁধ, তলিয়ে গিয়েছে জমি। এই এলাকায় একসময় সবজি চাষ হতো, সেসব এখন বন্ধ। ভাঙনের জেরে একটু একটু করে ছোট হচ্ছে নাদাভাঙা। এবার ঘূর্ণিঝড় রেমালের জেরে নদী বাঁধে ধস নামে। তারপরেও নদীর স্রোতে একটু একটু করে ভাঙছে বাঁধ। এই বাঁধ সারানোর কাজ করছে সেচ দপ্তর, কিন্তু ভয় কাটছে না বাসিন্দাদের। তারা বলছেন, বাঁশ দিয়ে সাময়িকভাবে ভাঙন আটকানো সম্ভব। সামনে আসছে কোটাল, তারপর বর্ষা, তখন কি হবে? বাঁধ অনেক দূর ছিল আমাদের বাঁধ, কিন্তু পরপর খেয়ে তো আমাদের এই কাজকে এসে গেছে। স্থায়ীভাবে কোনো কাজ হচ্ছে না। এবং আমরা চাচ্ছি আমরা বোল্ডার ফেলা ভালোভাবে পিচিং হোক, বা আমাদের আইলামাদের মতন বাঁধ হোক। আমাদের বিভিন্ন নদী বাঁধগুলোকে শক্তপোক্ত করার লক্ষ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে, যেহেতু কেন্দ্রীয় সরকার থেকে আমাদের বিভিন্ন বঞ্চনা এবং যেহেতু অর্থ আমাদের আটকে রেখেছে, সেক্ষেত্রে রাজ্য সরকার তার নিজস্ব উদ্যোগে নদী বাঁধগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে পরিকল্পনা মাফিক কাজ করছে। যেহেতু মেগা প্রজেকশন অনগোয়িং প্রসেস, একটা আমাদের একটা প্রজেকশনের মধ্যে ধরা হয়েছে, সেটা যতক্ষণ না ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সেক্ষেত্রে সেখানকার মানুষদের যে নদী বাঁধটা সুরক্ষা করার জন্য বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে ইরিগেশন থেকে এই কাজগুলোকে ছোট ছোট আকারে করা হচ্ছে। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ ১৮ বাংলা।
হাসপাতালে ভর্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ভর্তি। আরো বিস্তারিত জানবো, অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছিলেন যে চিকিৎসার জন্য তিনি বেশ কিছুদিনের বিরতি নিচ্ছেন এবং হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকদিন আগে লিখেছিলেন এবং সেখানে কিন্তু কয়েকদিনের জন্য বিরতি নিচ্ছেন এমনটা জানিয়েছেন চিকিৎসার জন্য। মূলত আজকে সকালবেলা দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাইপাসে করে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তিনি একেবারে সকালবেলায় সেই হাসপাতালে পৌঁছলেন এবং তার ছোট্ট মাইক্রো সার্জারি হওয়ার কথা রয়েছে এমনটাই কিন্তু আজকাল সূত্রে জানতে পারা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি কিন্তু হাসপাতালে পৌঁছেছেন এবং ভর্তির যে প্রক্রিয়া তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালের ভিতরেই আছেন এবং আজকে এটাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে মাইক্রো সার্জারির পরবর্তী সময়। বেশ।